অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হারুকি মুরাকামির লেখা নরওয়েজিয়ান উড গল্পের ৮ম পর্ব। সানগ্লাস ছাড়া মিদুরির চোখগুলো ঘুম ঘুম দেখাচ্ছিল। আগেরবার সেরকম লাগেনি। সে হয় হাতের চিকন রূপোর ব্রেসলেট নাড়াচ্ছিল, নয়তো করে আঙুলের নখ চোখের দিকে চুলকাচ্ছিল। ক্লান্ত? খানিকটা। ঠিকমতো ঘুম হচ্ছে না, সেজন্য। আমি ঠিক আছি, চিন্তা করো না। সে বলল, ওই দিনের জন্য দুঃখিত। আমি একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম। সকালে ভাবছিলাম রেস্টুরেন্টে ফোন করে তোমাকে জানাবো, কিন্তু নাম মনে করতে পারছিলাম না। আর তোমার বাসার নাম্বারও আমার জানা নেই। অনেকক্ষণ অপেক্ষা করেছো? ব্যাপার না, আমার হাতে অনেক সময়। অনেক? আমার যতটুকু দরকার তার চেয়ে বেশি। তোমার ঘুমের জন্য কিছু দিতে পারলে ভালো লাগতো। মিদুরি তার হাতের উপর মুখ রেখে হাসল। কি দারুণ লোক তুমি! দারুণ না, স্রেফ নষ্ট করার সময় আছে আমার। বললাম তাকে, যাই হোক, আমি তোমার বাসায় ফোন করেছিলাম। কেউ একজন বলল তুমি হাসপাতালে। সব ঠিক আছে তো? বাসায় ফোন করেছিলে? ভুরু কুঁচকে বলল, বাসার নাম্বার পেলে কোথায়? স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অফিস থেকে যে কেউ জোগাড় করতে পারে। সে মাথা ঝাঁকিয়ে আবার ব্রেসলেট নাড়তে লাগলো। আমার মাথায় কখনো আসেনি ব্যাপারটা। তাহলে তোমার নাম্বার জোগাড় করে ফেলতে পারতাম। যাই হোক, হাসপাতালের কাহিনী তোমাকে পরে বলবো। আজকে এই নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। দুঃখিত। না না, ঠিক আছে। আমি তোমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাইনি। আরে নাক না গলানোর মতো কিছু না। আমি স্রেফ ক্লান্ত, বৃষ্টির দিনের বানরের মতো। তাহলে তুমি বাসায় গিয়ে ঘুম দিতে পারো নাকি? এখন না, চলো বের হই আগে। সে আমাকে তার পুরনো হাই স্কুলে নিয়ে গেল, ইয়োসোয়া থেকে হাঁটা দূরত্বে। স্টেশনটার সামনে দিয়ে যাবার সময় আমার মনে পড়ল নাওকো আর আমার অন্তহীন হাঁটার কথা। সব শুরু হয়েছিল এখান থেকেই। আমি উপলব্ধি করলাম, সেদিন সেই মে মাসের রবিবারে যদি নাওকোর সাথে আমার দেখা না হতো, তবে আমার জীবন আজকের থেকে ভিন্ন হতো। আমাদের সেদিন দেখা হয়েছিল কারণ দেখা হওয়াই আমাদের নিয়তি ছিল। আমাদের যদি সেদিন দেখা না হতো, হয়তো অন্য কোথাও অন্য সময় ঠিকই দেখা হতো। এরকম চিন্তার কোনো অর্থ নেই, কিন্তু আমি মন থেকে অনুভব করি এটা। যেই হাই স্কুলে মিদুরি যেত, তার দিকে মুখ করে পার্কের বেঞ্চে পাশাপাশি বসলাম আমরা। দেয়াল থেকে আইভি লতা ঝুলছে। এক ঝাঁক কবুতর বসে বসে তাদের ডানাগুলোকে বিশ্রাম দিচ্ছে। সুন্দর পুরনো একটা বিল্ডিং। বিশাল একটা ওক গাছ স্কুলের সামনে খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। তার পাশ দিয়ে কয়েক কলাম সাদা ধোঁয়া উঠে যাচ্ছে আকাশে। গ্রীষ্মের আলোর জন্য ধোঁয়াগুলোকে মেঘের মতো দেখাচ্ছে। তুমি কি জানো সেগুলো কিসের ধোঁয়া? মিদুরি হঠাৎ জিজ্ঞেস করল। কোনো ধারণা নেই, বললাম আমি। মেয়েদের স্যানিটারি ন্যাপকিন পোড়াচ্ছে। যা, কি বলো? আমি আর বলার মতো কিছু পেলাম না। স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পন, ওইসব জিনিস আর কি। মিদুরি হেসে বলল, মেয়েদের স্কুল তো। বুড়ো দারোয়ান ময়লার পাত্র থেকে ওগুলো নিয়ে চুল্লিতে পোড়ায়, সেখান থেকে এই ধোঁয়া হয়। বলো কি? সেটাই। আমি যখন ক্লাস করতাম আর জানালা দিয়ে ধোঁয়া দেখতাম, তখন এই নিয়ে ভাবতাম। একটা স্কুলে জুনিয়র সিনিয়র ক্লাস মিলে প্রায় ১,০০০ ছাত্রী আছে। সুতরাং ধরে নিতে পারো তাদের ভেতর ৯০০-র মতো মেয়ের পিরিয়ড শুরু হয়েছে। আর ১/৫ হয়তো একই সময় পিরিয়ড হচ্ছে। তার মানে ১৮০ মেয়ের ন্যাপকিন প্রতিদিন পোড়ানো হচ্ছে। ঠিক হয়তো, যদিও আমি সংখ্যার ব্যাপারে সন্দিহান। সংখ্যা যাই হোক, প্রায় ১৮০ মেয়ে। তোমার কি মনে হয় এগুলো জড়ো করে পোড়াতে কেমন লাগে? কল্পনা করা মুশকিল, বললাম আমি।
এই বয়স্ক মানুষটা কিসের মধ্য দিয়ে যাচ্ছে আসলেই কল্পনা করা মুশকিল। আমি আর মিদুরি বসে বসে ধোঁয়া দেখতে লাগলাম। আমি কখনোই এই স্কুলে পড়তে চাইনি। মিদুরি তার স্বভাবসুলভ মাথা নাড়িয়ে বলল, আমি একদম সাধারণ একটা পাবলিক স্কুলে পড়তে চেয়েছিলাম। এমন একটা স্কুল যেখানে আমি সাধারণ টিনেজারদের মতো মজা করতে পারবো, রিল্যাক্স করতে পারবো। কিন্তু আমার বাবা মা ভাবলেন এরকম নামি দামি জায়গায় পড়ালে আমার জন্য ভালো হবে। তারাই আমাকে এই জায়গায় এনে বন্দি করলেন। তুমি তো জানোই মনে হয়, ছোট ক্লাসের রেজাল্ট ভালো হলে কি হয়। শিক্ষক বাবা মাকে বললেন এরকম গ্রেড পেলে তার এরকম ভালো স্কুলেই পড়া উচিত। ফলে আমি এখানে ভর্তি হলাম। 6 বছর এখানে পড়েছি, একটুও ভালো লাগেনি আমার। কখনো স্কুল ফাঁকি দেইনি বা দেরি করিনি, যার জন্য আমি সার্টিফিকেট অফ মেরিট পর্যন্ত পেয়েছি। বুঝতে পারছো কতটা ঘৃণা করতাম আমি স্কুলটাকে? মানে? না, বুঝলাম না তো। আমি এই জায়গাটাকে খুবই ঘৃণা করতাম। আমি চাইনি এর কাছে হেরে যেতে। একবার একে সুযোগ দিলে আমি শেষ হয়ে যেতাম। ভয়ে ভয়ে ছিলাম আমি পারবো না। 103 জ্বর নিয়েও গড়িয়ে গড়িয়ে স্কুলে এসেছি। শিক্ষক জিজ্ঞেস করছে আমি অসুস্থ কিনা। আমি বলছি অসুস্থ না। গ্র্যাজুয়েশনের দিন তারা আমাকে পূর্ণ উপস্থিতি আর সময়নিষ্ঠার জন্য সার্টিফিকেট দিয়েছিল। আর দিয়েছিল একটা ফ্রেঞ্চ ডিকশনারি। তাই আমি এখন জার্মান পড়ছি। এই স্কুলের কাছে আমি কোনো ঋণ রাখতে চাইনি। মজা করছি না, সত্যি। তুমি তোমার স্কুলকে এত ঘৃণা করতে কেন? তুমি তোমার স্কুল পছন্দ করতে? না, কিন্তু ঘৃণাও করতাম না। আমি সাধারণ পাবলিক হাই স্কুলে পড়েছি, কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা কখনো মাথায় কাজ করেনি। কিন্তু এই স্কুলে? মিদুরি তার কোড়ে আঙুল দিয়ে চোখের কোণা চুলকাতে চুলকাতে বলল, এই স্কুলে ধনী পরিবারের মেয়েরা ছাড়া আর কেউ নেই। প্রায় 1000 মেয়ে, সবার পরিবার ভালো, সবার রেজাল্ট ভালো, সবাই ধনী। ধনী না হলে তারা টিকবে না। উচ্চ বেতন, চাঁদার উপর চাঁদা, ব্যয়বহুল শিক্ষা সফর। যেমন ধরো, আমরা কিয়োটো গিয়েছি। সবাইকে প্রথম শ্রেণীর হোটেলে রাখা হয়েছিল। সেখানে বার্নিশ করা টেবিলে নাস্তা দেওয়া হতো। বছরে একবার টেবিল ম্যানার শেখানোর জন্য টোকিওর সবচেয়ে দামি হোটেলে নিয়ে যাওয়া হতো আমাদেরকে। মানে এটা কোনো সাধারণ স্কুল না। আমার ক্লাসের 160 জন মেয়ের মধ্যে আমি একমাত্র মেয়ে যে তোশিমার মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। একবার স্কুল রেজিস্টারে দেখেছিলাম প্রত্যেকটা মেয়ের বাড়ি বড়লোক পাড়ায়। না দাঁড়াও, আরেকজন মেয়ে ছিল যে শিবার কৃষক পরিবার থেকে এসেছিল। তার সাথে আমার বন্ধুত্বের মতো হয়েছিল। বেশ ভালো ছিল মেয়েটা। সে তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছিল আর মাফ চাইছিল অনেকখানি দূর আমাকে যেতে হবে বলে। আমি গিয়েছিলাম। জায়গাটা ছিল অসাধারণ, বিশাল জায়গা। মিনিট 15 লাগে পুরোটা ঘুরতে। অসাধারণ বাগান ছিল ওদের, আর ছিল 2টো কুকুর যাদেরকে মাংস খাওয়ানো হতো। সে লজ্জিত ছিল শিবার মতো জায়গায় তার বাড়ি বলে। তাকে একজন শোফার মার্সিডিজ বেঞ্জে করে স্কুলে আনা নেওয়া করত, যেন দেরি না হয়ে যায়। গ্রিন হর্নের সিনেমার মতো শোফার, হ্যাট পরা, সাদা গ্লাভস, সেই রকম ব্যাপার স্যাপার। তারপরেও কিনা সে হীনমন্যতায় ভুগত, ভাবতে পারো? আমি মাথা নাড়লাম। পুরো স্কুলে আমিই কেবল কিটা উৎসুকা তোশিমার মতো জায়গায় বাস করতাম। আর অভিভাবকের পেশায় লেখা ছিল বইয়ের দোকানের মালিক। আমার ক্লাসের সবাই এটাকে বড় কিছু ভাবত। তুমি তো অনেক ভাগ্যবতী, পছন্দ মতো বই পড়তে পারো, এই ধরনের কথাবার্তা বলতো। তারা ভাবত কিনোকুনিয়ার মতো বড় একটা বইয়ের দোকান হয়তো। তাদের ধারণাই ছিল না কোবায়াসি বুক স্টোর কত ছোট্ট একটা দোকান। দরজা দিয়ে ঢুকলে ম্যাগাজিন ছাড়া কিছুই নেই। কাভারের লেটেস্ট সেক্সুয়াল টেকনিক লেখা। মেয়েদের ম্যাগাজিন সবচেয়ে ভালো বিক্রি হয়। এলাকার তাবৎ গৃহিণীরা সেগুলো কেনে আর তাদের রান্নাঘরের টেবিলে বসে মাথা থেকে পা পর্যন্ত পড়ে। আর ভাবে স্বামী বাসায় আসলে বিছানায় গিয়ে পরীক্ষা করে দেখবে। গৃহিণীদের মাথায় সারাক্ষণ মনে হয় এইসবই ঘোরে।
কমিক্সও ভালো বিক্রি হয়, আর সাপ্তাহিক পত্রিকা তো আছেই। এই হলো বইয়ের দোকানের অবস্থা। বিক্রি হয় ম্যাগাজিন, কিছু পেপারব্যাক বই আছে অবশ্য, রহস্য গল্প, গুন্ডামি, প্রেম এসব নিয়ে। এগুলোই বিক্রি হয়। আর আছে কিছু কিভাবে নিজে কাজ করবেন, কিভাবে কর্মস্থলে জিতবেন, বনসাই করবেন, বিয়ের বক্তৃতা দেবেন, কিভাবে সেক্স করবেন, ধূমপান ত্যাগ করবেন, এইসব ধরনের বই। সবকিছুর উপরেই আছে। আমরা এমনকি স্টেশনারি সাপ্লাইও বিক্রি করি, বল পয়েন্ট, কলম, পেন্সিল, নোটবুক সব। কোনো ওয়ার অ্যান্ড পিস নেই, কোনো কেঞ্চাবড়ো ওয়ে না, কোনো ক্যাচার ইন দ্য রায় না। এই হলো কোবায়াসি বুক স্টোর। সেই রকম ভাগ্যবতী মেয়ে আমি। তোমার কি মনে হচ্ছে আমি ভাগ্যবতী? অবস্থাটা বুঝতে পারছি। বুঝতে পারছি কি ভাবছ। পাড়ার সবাই এখানে আসে, কেউ কেউ বছরের পর বছর ধরে কিনছে। ব্যবসা খুবই ভালো, 4 জনের সংসার চালানোর জন্য যথেষ্টর চেয়েও বেশি। কোনো ঋণ নেই, 2 মেয়ে কলেজে, কিন্তু ওই পর্যন্তই। জমা বলতে কিছু নেই। তাদের কখনোই উচিত ছিল না আমাকে এরকম একটা স্কুলে পড়ানো। বাসায় অশান্তি হওয়ার কারণ ছিল সেটা। স্কুল থেকে যখন চাঁদা চাইতো, তারা মেজাজ খারাপ করত। আর আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম, ক্লাসমেটদের সাথে দামি কোথাও খেতে গেলাম আর আমার টাকা শেষ হয়ে গেল। পুরো অশান্তিময় জীবন। তোমার পরিবার কি বড়লোক? আমার পরিবার? না, আমার বাবা মা একজন সাধারণ কর্মজীবী মানুষ। বড়লোকও না, গরিবও না। আমি জানি আমাকে টোকিওতে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য তাদের কত কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি একা, কোনো ভাই বোন নেই, তাই সেরকম কোনো চিন্তা নেই তাদের। আমার খরচের জন্য তারা কিছু দেন না। আমি পার্ট টাইম চাকরি করি। আমরা ছোট বাগানওয়ালা সাধারণ বাড়িতে থাকি, টয়োটা করলা চালাই। কি চাকরি করো? শিনজুকুতে একটা রেকর্ড শপে সপ্তাহে 3 দিন কাজ করি। সোজা কাজ, দোকানে বসে থাকতে হয় খালি। তা সত্যি, টাকার জন্য আমি কখনোই কষ্ট করিনি। তার মানে এই না যে আমার টন টন টাকা আছে। বেশিরভাগ মানুষের যেরকম টাকা থাকে, আমারও তাই থাকে। বলো কি? মৃদুরী বলল, জানি না কেন জানি তোমাকে দেখে মনে হয়েছিল টাকার জন্য কষ্ট করো না তুমি। তা সত্যি, টাকার জন্য আমি কখনো কষ্ট করিনি। তার মানে এই না যে আমার টন টন টাকা আছে। বেশিরভাগ মানুষের যেরকম টাকা থাকে, আমারও তাই থাকে। আমার স্কুলের বেশিরভাগ মানুষ ছিল বড়লোক। কোলের ওপর মৃদুরী হাত রেখে বলল, সেটাই ছিল সমস্যা। এখন তোমার অনেক সুযোগ আছে সেই সমস্যা ছাড়া দুনিয়া দেখার। যতটা না চাও তার চেয়েও বেশি বলে আমার মনে হয়। আচ্ছা, তুমি কি জানো ধনী হওয়ার মধ্যে সবচেয়ে মজা কোথায়? না, জানি না। তোমার কাছে কোনো টাকা নেই এইটা বলার মধ্যে। ধরো আমি আমার কোনো ক্লাসমেটকে বললাম, চলো আমরা এটা করি, আর সে বলল, দুঃখিত, আমার কাছে টাকা নেই। যা আমি কখনো বলতে পারিনি যখন পরিস্থিতি উল্টো ছিল। যদি আমি বলতাম আমার কাছে টাকা নেই, তাহলে সত্যিই আমার কাছে টাকা ছিল না, খুবই দুঃখজনক ছিল। যেমন ধরো, একটা সুন্দরী মেয়ে যদি বলে, আমাকে দেখতে অনেক জঘন্য লাগছে, আজকে বাইরে বের হব না, কেউ মাথা ঘামাবে না। কিন্তু যদি একটা কুৎসিত মেয়ে একই কথা বলে, সবাই হাসবে তাকে নিয়ে। আমার জন্য দুনিয়াটা ছিল তেমন। গত বছরের আগ পর্যন্ত পুরো 6 বছর এমন ছিল। এখন ঠিক হয়ে যাবে, আশা করছি তাই। কলেজ আমার জন্য মুক্তি, সাধারণ মানুষে ভর্তি। ঠোঁট হালকা বাঁকিয়ে হেসে হাতের তালু দিয়ে চুল সোজা করতে লাগলো সে। তুমি কোথাও কাজ করো? হ্যাঁ, আমি ম্যাপ নোট লিখি। তুমি এই পুস্তকগুলো হয়তো দেখেছ, ম্যাপ নোট সহ। আশেপাশের বিবরণ থাকে, লোকসংখ্যা আর গুরুত্বপূর্ণ জায়গা, হাইকিং করার রাস্তা দেয়া।
এলাকার কিংবদন্তি কিংবা স্পেশাল ফুল পাখির বিবরণ আমি ওগুলো লিখি। সোজা কাজ, খুব বেশি সময় লাগে না। আমি লাইব্রেরির খেটে সারাদিন এরকম একটা পুস্তিকা লিখে ফেলতে পারি। তোমার স্রেফ কিছু গোপন বিদ্যা জানতে হবে, তাহলে এরকম কাজ ভুরি ভুরি পাবে। কিরকম গোপন বিদ্যা? যেমন ধরো, কারো সম্পর্কে লিখতে গেলে এমন কিছু একটা উল্লেখ করতে হবে যেটা আর কোথাও লেখা হয়নি। ম্যাপ কোম্পানির লোক ধরে নেবে তুমি একটা প্রতিভা, আর তোমাকে আরও কাজ দিতে থাকবে। তারপর ধরো এরকম, তারা কোনো উপত্যকার একটা বাঁধ দিয়েছে, একটা গ্রাম পানিতে তলিয়ে গেছে, কিন্তু প্রতি বসন্তে দক্ষিণ থেকে পাখি আসে, লেক থেকে তাদের উঠতে দেখা যায়। এরকম কিছু একটা অংশ লিখবে। লোকজন যখন পড়বে তাদের চোখে দৃশ্য ভেসে উঠবে, আবেগপ্রবণ হয়ে পড়বে। এসব লোকজন পছন্দ করে। সাধারণত পার্ট টাইম যারা কাজ করে তারা এসব নিয়ে মাথা ঘামায় না, কিন্তু আমি এসব লিখে ভালোই কামাতে পারি। হ্যাঁ, কিন্তু তোমাকে তো ওই অংশগুলো খুঁজে বের করতে হবে। তা ঠিক, মাথা কাত করে মিদুরি বলল, কিন্তু তুমি যদি সেগুলো খুঁজতে থাকো কিছু না কিছু পেয়েই যাবে। যদি না পারো তাহলে নিরীহ কিছু বানিয়ে লেখার সুযোগ তো থাকছেই। ও আচ্ছা, শান্তি, মিদুরি বলল। সে আমার ডরমিটরির কথা শুনতে চাইলে আমি তাকে পতাকা উত্তোলন আর স্টর্ম ট্রুপারের ব্যায়ামের কাহিনী শোনালাম। বিশেষ করে স্টর্ম ট্রুপারের কাহিনী শুনে মিদুরি অনেক হাসল। সবারই মনে হয় হাসি পায়। মিদুরির মনে হলো ডর্মে ঘুরতে আসলে মজা হবে। আসলে ওই জায়গায় কোনো মজা নেই, বললাম তাকে। কয়েকশো ছেলেপুলে নোংরা রুমে থাকছে, মদ খাচ্ছে, মাস্টারবেট করছে, এই আর কি। তুমিও কি এর মধ্যে পড়ো? এর মধ্যে দুনিয়ার সব পুরুষ পড়ে। আমি বোঝালাম, মেয়েদের পিরিয়ড হয় আর ছেলেরা মাস্টারবেট করে, সবাই করে। যাদের গার্লফ্রেন্ড আছে তারাও, মানে সেক্স পার্টনার আছে যাদের। দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। পাশের রুমে ছেলেটা আমাকে বলছে প্রতি ডেটে যাওয়ার আগে সে মাস্টারবেট করে, তাতে নাকি তার হালকা লাগে নিজেকে। আমি এই বিষয়ে তেমন কিছু জানি না, মেয়েদের স্কুলে বেশিরভাগ সময় কেটেছে তো। আমার মনে হয় না মেয়েদের ম্যাগাজিনে এসব বিষয়ে কিছু লেখে। একদমই না। সে হাসতে হাসতে বলল, যাই হোক ওয়াতে নাবে, তুমি কি এই রবিবারে আমাকে সময় দিতে পারবে? ফ্রি আছো? আমি সব রবিবারেই ফ্রি থাকি 6টা পর্যন্ত। এরপর কাজে যেতে হবে। তাহলে আমার সাথে দেখা করতে চলো। কোবায়াসি বুক স্টোর। দোকান বন্ধ থাকবে, কিন্তু সারাদিন আমাকে সেখানে একা থাকতে হবে। জরুরি ফোন আসার কথা আছে। লাঞ্চ করো আমার সাথে, আমি রান্না করব। আমার কোনো আপত্তি নেই, বললাম তাকে। নোটবুক থেকে একটা কাগজ ছিঁড়ে তাতে তার বাসায় যাওয়ার ম্যাপ এঁকে দিল মিদুরি। লাল কালি দিয়ে তার বাসা যেখানে সেখানে বড় করে এক্স লিখে দিল। চিনতে না পারার কোনো কারণ নেই, কোবায়াসি বুক স্টোর লেখা বড় সাইনবোর্ড লাগানো আছে। দুপুরে চলে আসো, খাবার তৈরি থাকবে। আমি তাকে ধন্যবাদ দিয়ে ম্যাপটা পকেটে রাখলাম। তাহলে এখন ক্যাম্পাসে ফিরে যাই, বললাম। 2টো থেকে জার্মান ক্লাস আছে। মিদুরি জানালো সে অন্যদিকে যাবে, তাই ইয়োৎসা থেকে ট্রেন নিল। রবিবার সকালে আমি 9টায় ঘুম থেকে উঠলাম। শেভ করে কাপড় চোপড় ধুয়ে ছাদে শুকোতে দিয়ে আসলাম। সুন্দর দিন ছিল, চারপাশে হেমন্তের আগমনী গন্ধ। লাল ফড়িং উড়ছিল আর বাচ্চারা জাল দিয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছিল ধরার জন্য। বাতাস ছিল না, পতাকা লেপ্টে ছিল দণ্ডের সাথে। আমি ইস্ত্রি করা পরিষ্কার শার্ট পরে ডর্ম থেকে হেঁটে রাস্তায় গিয়ে দাঁড়ালাম স্ট্রিট কারের জন্য। এমনিতেই ছাত্রপাড়া, তারপর আবার রবিবার সকাল, রাস্তা একদম খালি ছিল, জনহীন। দোকানপাট তখনও বন্ধ ছিল। কোথাও কোনো শব্দ হলে প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। খড়ম পড়া এক মেয়ে খটখট করে হেঁটে গেল। অন্যদিকে কিছু ছেলে পেলে কয়েকটা খালি টিনের কৌটায় ডিল ছুঁড়ে লাগানোর চেষ্টা করছিল। একটা ফলের দোকান খোলা,
সেখান থেকে আমি কিছু ড্যাফোডিল কিনলাম। হেমন্তে ড্যাফোডিল খুবই অস্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আমার সবসময় এই ফুল বেশ পছন্দ। রবিবার সকাল বলে স্ট্রিট কারে যাত্রী ছিল মাত্র ৩ জন বুড়ি। তারা সবাই আমার আর ফুলের দিকে তাকালো। একজন আমার দিকে তাকিয়ে হাসিও দিল। আমিও পাল্টা হেসে পেছনের দিকে একদম শেষ সিটে বসলাম। জানালা দিয়ে পুরাতন বাড়িগুলো দেখতে দেখতে গেলাম। স্ট্রিট কার বাড়িগুলোর ঝুল থেকে প্রায় ছাউনি পর্যন্ত ছুঁয়ে যাচ্ছিল। এক বাড়ির কাপড় শুকানোর জায়গায় টবে টমেটো গাছ লাগানো হয়েছে। একটা কালো বেড়াল সেখানে শুয়ে রোদ পোহাচ্ছে। আরেক বাড়ির উঠোনে একটা বাচ্চা ফু দিয়ে সাবানে ফেনা ওড়াচ্ছে। কোথাও আয়ুমিসি ইসিদার গান বাজানো হচ্ছে। কোথাও থেকে তরকারি রান্নার সুবাস ভেসে এলো। এই গলিগুলোর ভেতর দিয়ে সাপের মতো এগিয়ে চলল স্ট্রিট কার। কিছু জায়গা থেকে আরো যাত্রী উঠল। গাদাগাদি করে বসে আলাপ করছিল সেই ৩ বুড়ি। আমি ওটসোকা স্টেশনের কাছাকাছি নেমে বড় রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। মিদুরির এঁকে দেয়া ম্যাপ তেমন একটা দেখলাম না। আশেপাশের কোনো দোকানই মনে হয় ভালো চলছিল না। বেশিরভাগ দোকানই পুরাতন বাড়িতে। ধূসর আসবাবপত্র ভেতরে, সাইনবোর্ড ফ্যাকাশে হয়ে গেছে। বিল্ডিংগুলোর বয়স আর চেহারা দেখে মনে হলো যুদ্ধের সময়ের। হয়তো কোনোভাবে পুরো ব্লক বোমা থেকে বেঁচে গিয়েছিল। কিছু জায়গা নতুন করে বানানো হয়েছে, আর কিছু মেরামত করা হয়েছে। মেরামত করাগুলোকে পুরনোর চেয়ে বেশি জীর্ণ দেখাচ্ছিল। পুরো জায়গাটার পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছিল যারা এখানে বাস করত তারা সবাই এখানের বাজে বাতাস, উচ্চ ভাড়া আর গাড়ির ভিড়ে বিরক্ত হয়ে শহরতলিতে সরে গেছে। রয়ে গেছে কিছু সস্তা অ্যাপার্টমেন্ট আর কোম্পানি ফ্ল্যাট, এমন কিছু দোকান যা সরানো অসম্ভব, আর কিছু ঘাড়তেরা লোকজন যারা তাদের পারিবারিক সম্পত্তি ছেড়ে যেতে চায়নি। সবকিছু কেমন যেন ধূসর, মনে হচ্ছিল কোনো গ্যাসে ঢেকে আছে। 10 মিনিট আমি রাস্তা দিয়ে হেঁটে কোনার গ্যাস স্টেশন থেকে ডানে মোড় নিলাম। কয়েকটা দোকান পরেই মাঝারি কোবায়াসি স্টোরের সাইনবোর্ড দেখা গেল। আসলেই বড় কোনো দোকান না, কিন্তু মিদুরির বর্ণনা থেকে যা মনে হয়েছিল তত ছোটও না। দোকানের সামনের অংশ শাটার নামিয়ে বন্ধ করা ছিল। সেখানে ম্যাগাজিনের বিজ্ঞাপনে লেখা, প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক বোনসান পাওয়া যায়। আমার হাতে তখনও 10-15 মিনিট বাকি থাকলেও ড্যাফোডিল নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে সময় নষ্ট করতে চাইনি। তাই ডোরবেল বাজিয়ে কয়েক পা পিছিয়ে দাঁড়ালাম। 15 সেকেন্ডের মতো হয়ে গেল, কোনো উত্তরই নেই। আরেকবার বেল চাপব কিনা ভাবছিলাম, তখন মাথার উপর একটা জানালা খুলে গেল। মিদুরি হাত নেড়ে বলল, শাটার তুলে ভেতরে চলে আসো। আমি একটু আগে চলে এসেছি, সমস্যা নেই তো? বললাম তাকে। কোনো সমস্যা নেই, দোতলায় চলে আসো, আমি রান্নাঘরে আছি। সে জানালা বন্ধ করে দিল। শাটার তুলতে গিয়ে ভয়াবহ শব্দ হলো। আমি 3 ফুটের মতো তুলে আবার নামিয়ে দিলাম। ভেতরে গাঢ় অন্ধকার। কিছুক্ষণ হাতড়ে সিঁড়ি খুঁজে পেলাম। এক বান্ডেল ম্যাগাজিনে উল্টে পড়েছিলাম আরেকটু হলে। সেখানে জুতো খুলে রেখে লিভিং রুমে উঠে পড়লাম। ভেতরটা কেমন অন্ধকার আর মরা মরা। সিঁড়ির কাছে সোফা আর ইজি চেয়ার রাখা। একদম ছোট রুম। জানালা দিয়ে ডিম লাইটের আলো আসছিল। মনে হচ্ছিল পুলিশ মুভির কোনো দৃশ্য। বাম দিকে স্টোরের মতো একটা মনে হলো, আর একটা বাথরুম। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। সেখানের উজ্জ্বল আলো দেখে মনে হলো বাঁচলাম। আমি এখানে? মিদুরির গলা শোনা গেল। সিঁড়ি থেকে ডানে ডাইনিং রুমের মতো, এরপর রান্নাঘর। বাড়িটা পুরনো, কিন্তু রান্নাঘর মনে হলো নতুন করা হয়েছে। নতুন ক্যাবিনেট, চকচকে সেল আর কল। সেখানে দেখলাম মিদুরি রান্না করছে। একটা পাত্রে কিছু ফুটছে, বাতাসে ভাজা মাছের গন্ধ। ফ্রিজে বেয়ার আছে। হাত উঁচিয়ে দেখালো মিদুরি। একটু বসো, আমি কাজ করছি। আমি একটা ক্যান নিয়ে এসে কিচেনের টেবিলে রাখলাম।
বিয়ারটা অনেক ঠান্ডা, যেন কয়েক বছর ধরে ফ্রিজে রাখা ছিল। টেবিলের উপর একটা ছোট সাদা অ্যাশট্রে, একটা দৈনিক পত্রিকা আর সয়া সস রাখা। একটা নোটপ্যাড আর কলমও রাখা ছিল। নোটে একটা ফোন নাম্বার আর কিছু সংখ্যা লেখা। সেখানে মনে হলো বাজারের হিসাব। আমার আর 10 মিনিটেই হয়ে যাবে, সে বলল। অপেক্ষা করতে পারবে না? অবশ্যই পারবো, আমি বললাম। তাহলে বসে থেকে ক্ষুধা বাড়াও, আমি রান্না করছি। আমি বিয়ার খেতে খেতে মিদুরিকে খেয়াল করতে লাগলাম। সে আমার দিকে পেছন ফিরেছিল। তার নড়াচড়া দ্রুত। একসাথে অন্তত 4টা কাজ করছে। একদিকে মাছের স্বাদ পরীক্ষা করছে, সাথে সাথে কি জানি র্যাট করে কাটছে বোর্ডে রেখে। তারপর ফ্রিজ থেকে কি জানি বের করে ডিশে রাখলো, আবার একটা পাত্র ধুয়ে নিল। পেছন থেকে দেখে তার কাজ ইন্ডিয়ান বাদকদের মতো লাগছিল। বেল বাজালো, ব্লকে বাড়ি দিল, ওয়াটার বাফেলো বনের টোকা দিল। প্রত্যেক নড়াচড়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। আমি মুগ্ধ হয়ে গেলাম। কিছু করার থাকলে আমাকে দিতে পারো, বললাম তাকে। না না, লাগবে না, মিদুরি আমাকে হেসে দিয়ে বলল। কালকে অনেক ব্যস্ত ছিলাম, তাই ঠিকমতো বাজার করতে পারিনি। ফ্রিজে যা ছিল তা দিয়েই করেছি। চিন্তা করো না, কোবায়াসি পরিবার তাদের অতিথিদের সবসময় ভালোভাবে আপ্যায়ন করে। জানি না কেন, কিন্তু আমরা আপ্যায়ন করতে পছন্দ করি। জন্মগত ব্যাপার, ব্যাধির মতো হয়ে গেছে। এমন না যে আমরা মানুষের সাথে খুব ভালো, কিংবা লোকজন আমাদের খুব পছন্দ করে, কিন্তু কেউ বাসায় আসলে আমরা ভালো মেহমানদারি করি, যাই হোক না কেন। আমাদের পরিবারের সবার মধ্যে এই সমস্যাটা কম বেশি আছে। আমার বাবার কথাই ধরো, সে মদ পান করেই না বলা যায়, কিন্তু আমাদের বাসা ভর্তি অ্যালকোহল। কেন? অতিথিদের জন্য। সুতরাং যত চাও গিলতে পারো। থ্যাঙ্কস, আমি বললাম। হঠাৎ মনে পড়ল আমার ফুলগুলো নিচে রেখে এসেছি। জুতো খোলার সময় যে রেখেছিলাম আর মনে নেই। আমি আবার নিচে গেলাম। 10টা তাজা ড্যাফোডিল ম্লান অবস্থায় পড়ে আছে। মিদুরি কাপবোর্ড থেকে একটা লম্বা গ্লাস বের করে তাতে ফুলগুলো সাজিয়ে রাখল। ড্যাফোডিল আমার পছন্দ, মিদুরি বলল। আমি একবার স্কুলের এক ট্যালেন্ট শোতে 7 ড্যাফোডিলস গিয়েছিলাম। শুনেছ গানটা? অবশ্যই শুনেছি। আমাদের একটা ব্যান্ড ছিল, আমি গিটার বাজাতাম সেখানে। সে 7 ড্যাফোডিলস গাইতে গাইতে প্লেটে খাবার বাড়তে লাগলো। যা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো রান্না করে মিদুরি। ভাজা, সেদ্ধ থেকে শুরু করে টক, ডিমের তরকারি, মাকারেল মাছ, স্যালাড, বেগুনের তরকারি, মাশরুম, মূলা আর তিল দিয়ে কয়েকটা স্টাইলে রান্না করা চমৎকার সব ডিশ। খুবই মজার হয়েছে খাবার, খেতে খেতে বললাম। ঠিক আছে, এবার সত্যি কথাটা বলে ফেলো, মিদুরি বলল। আমার চেহারা দেখে তুমি নিশ্চয়ই আশা করনি আমি ভালো রান্না করতে পারি। সত্যিই আশা করিনি, স্বীকার করলাম আমি। তুমি তো কানসাইয়ের দিক থেকে এসেছো, তোমার তো এরকম স্বাদ পছন্দ হওয়ার কথা, তাই না? বলো না যে তুমি শুধু আমার জন্য রান্নার স্টাইল বদলেছ। মাথা খারাপ? আমি এত ঝামেলা করি না, আমরা সবসময় এভাবেই খাই। তোমার বাবা মায়ের কেউ কি কানসাইয়ের? না, আমার বাবার জন্ম টোকিওতে, আর মা এসছে ফুকুশিমা থেকে। আমার পুরো গোষ্ঠীর মধ্যে কেউ কানসাই থেকে নেই। আমরা সবাই হয় টোকিওর, নয়তো উত্তর কান্টো থেকে। বুঝলাম না, আমি বললাম। তাহলে তুমি কি করে এরকম ডিশ 100% কানসাই স্টাইলে রান্না করলে? কেউ শিখিয়েছে তোমাকে? সে এক বিশাল ইতিহাস। ভাজা ডিম খেতে খেতে সে বলল। আমার মা গৃহস্থালী কোনো কাজ দেখতে পারত না, বলতে গেলে কোনো দিনই সে রান্না করেনি। আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতাম, তাই যা হতো তা হলো আজকে আমরা ব্যস্ত, খাবার অর্ডার করা যাক, কিংবা কসাইয়ের কোনো দোকানে কিছু ক্রুকেট কিনে ফেলা যাক, ইত্যাদি। আমি যখন ছোট ছিলাম
তখন থেকে আমার এসব জঘন্য লাগতো। বিশাল ডেকচিতে রান্না করা এক তরকারি আমরা টানা ৩ দিন ধরে খাচ্ছি। আমি যখন মিডল স্কুলের ৩য় বর্ষে পড়ি, তখন একদিন ঠিক করলাম আমি রান্না করব বাসার জন্য, এবং করলামও। শিনজুকুর সবচেয়ে বড় বইয়ের দোকান কিনকুনিয়াতে গেলাম। সবচেয়ে বড় আর সুন্দর রান্নার বইটা কিনে ফেললাম। একদম এই মলাট থেকে ওই মলাট পর্যন্ত যা ছিল আমি সব রপ্ত করে ফেলেছিলাম। কি করে কাটিং বোর্ড চিনতে হয়, ছুরি কিভাবে ধার দিতে হয়, মাছের কাঁটা কিভাবে আলাদা করতে হয়, আঁশ কিভাবে আলাদা করতে হয়, সব। বইয়ের লেখক ছিল কানসাইয়ের, তাই আমার সব রান্নাই কানসাই স্টাইলের। তার মানে বলতে চাইছো এসব রান্না তুমি সব বই থেকে শিখেছ? আমি টাকা জমিয়ে বাইরে বসে খাবার খেতে গিয়েছি, যাতে স্বাদ কি হবে বুঝতে পারি। আমার অনুমান বেশ ভালো, লজিক্যাল চিন্তার ব্যাপারে যাই হই না কেন। এ তো দারুণ ব্যাপার। তুমি নিজে নিজে বই থেকে রান্না শিখেছ, কেউ তোমাকে দেখিয়ে দেয়নি? ব্যাপারটা সহজ ছিল না। দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল সে। এমন একটা পরিবারে বড় হয়েছি যাদের খাবার কি হলো, কেমন হলো, তা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমি যদি তাদের বলতাম যে আমার কিছু রান্নার ভালো ছুরি কেনার জন্য টাকা দরকার, তাহলে তারা আমাকে টাকা দিত না। যা আছে তাই যথেষ্ট, তারা বলতো। আমি বলতাম, তোমাদের মাথা খারাপ, বাসায় যে ছুরি আছে তা দিয়ে মাছের কাঁটা আলাদা করা যায় না। তখন তারা বলতো, কাঁটা আলাদা করার দরকার কি? তাদেরকে কিছু বোঝাতে যাওয়াই অসম্ভব ছিল। আমি আমার হাত খরচের টাকা জমিয়ে রান্নার ছুরি, ছাঁকনি আর অন্যান্য যা যা দরকার তা কিনলাম। ভাবতে পারো ব্যাপারটা? ১ থেকে ১৫ বছর পর এক মেয়ে একটু একটু করে টাকা জমিয়ে তা দিয়ে ছাঁকনি, শানপাথর, টেম্পোরা, পট কিনছে। অন্যদিকে স্কুলের অন্য মেয়েরা তাদের হাত খরচের গাদা গাদা টাকা নিয়ে সুন্দর সুন্দর জামা আর জুতো কিনছে। খারাপ লাগছে না বলো আমার জন্য? ফ্রেশ জুনসাই দিয়ে ক্লিয়ার স্যুপ গিলতে গিলতে মাথা ঝাঁকালাম। একটা লম্বা সরু প্যান, যেটাতে দামি স্টাইলের ডিম ভাজা যায়, যেমনটা আমরা এখন খাচ্ছি। নতুন ব্রা কেনার জন্য যে টাকা জমিয়েছিলাম, সেটা দিয়ে আমি সেই ফ্রায়ার কিনলাম। পুরো ৩ মাস আমি একটা ব্রা দিয়ে চলেছি। বিশ্বাস করতে পারো? রাতে ব্রা ধুয়ে দিতাম, পাগলের মতো চেষ্টা করতাম যাতে শুকিয়ে যায়। পরের দিন সকালে সেটা পরতাম। যদি কোনোদিন ঠিকঠাক মতো না শুকাতো, এর চেয়ে দুঃখজনক আর কিছু ছিল না। পৃথিবীর সবচেয়ে বাজে ব্যাপার হলো ভেজা স্যাঁতসেঁতে ব্রা পরা। আমি হাঁটতাম আর চোখ দিয়ে পানি বেয়ে পড়ত। ভাবতাম, একটা ফ্রায়ারের জন্য আমার এভাবে কষ্ট করতে হচ্ছে। বুঝতে পারছি, হাসতে হাসতে বললাম আমি। এভাবে বলা ঠিক না, কিন্তু তাও বলি। মা মারা যাওয়ার পর আমি হাঁফ ছেড়ে বেঁচেছি। আমি এখন আমার মতো করে পরিবারের জন্য খরচ করতে পারি, যা ইচ্ছা কিনতে পারি। আমার এখন পুরো এক সেট একদম নতুন রান্নার বাসন কোসন আছে। আমার বাবা বাজেটের ব্যাপার স্যাপার কিছু বোঝে না। তোমার মা কবে মারা গেছেন? ২ বছর আগে। ক্যান্সার, ব্রেইন টিউমার। ১.৫ বছরের মতো হাসপাতালে ছিল। ভয়াবহ অবস্থা গেছে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভুগেছে। শেষের দিকে মাথা খারাপ হয়ে গিয়েছিল। আফিমের উপরে থাকতো সবসময়। তারপরেও মৃত্যু আসছিল না। বাধ্য হয়ে ইঞ্জেকশন দিয়ে মৃত্যু চাইল। সবচেয়ে খারাপ রকমের মৃত্যু। রোগীও কষ্ট পাচ্ছে, তার পরিবার জাহান্নামের ভেতর দিয়ে যাচ্ছে। আমাদের সব টাকা মায়ের পিছে শেষ হয়ে গিয়েছিল। তাকে ২৪ ঘন্টা নজরে রাখতে হতো। যেসব ইঞ্জেকশন দিত, প্রতিটা ২০,০০০ ইয়েন করে দাম ছিল। আমি তাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতাম। পড়াশোনা করতে পারতাম না।
1 বছর কলেজ বাদ দিয়েছিলাম। এত কিছু খারাপ যেন যথেষ্ট ছিল না। সে কথার মাঝখানে হঠাৎ থেমে গেল। চপস্টিক টেবিলে রেখে দীর্ঘশ্বাস ফেলল। আমাদের কথাবার্তা এরকম দুঃখী হয়ে গেল কখন? ব্রায়ের অংশ থেকে, আমি বললাম। যাই হোক, ডিম শেষ করো, আর আমি যা বললাম তা নিয়ে চিন্তা করো। গম্ভীর মুখ করে মিতুরি বলল। আমি যা খেলাম তাতে পেট ভরে গিয়েছিল। মিদুরি সেই তুলনায় অনেক কম খেল। রান্না করলে আমার খিদে নষ্ট হয়ে যায়, বলল সে। টেবিল পরিষ্কার করে 1 বক্স মালবোরো বের করল। একটা সিগারেট ম্যাচ দিয়ে জ্বালিয়ে মুখে দিল। ড্যাফোডিল রাখা গ্লাসটা নিয়ে ফুলগুলো পরীক্ষা করল সে। আমার মনে হয় আমি ফুলগুলো আর ফুলদানিতে রাখবো না। এভাবে এখানে যদি রেখে দেই, মনে হবে যেন মাত্র ডোবা থেকে তুলে এনে রেখেছি, আর হাতের কাছে যা পেয়েছি তাতেই রেখে দিয়েছি। আমি তো অর্সুগা স্টেশনের সাথে ডোবা থেকেই এনেছি, বললাম তাকে। মুখ টিপে হাসল সে। তুমি আসলেই অদ্ভুত। মুখ শক্ত করে কৌতুক করতে পারো। গালে হাত রেখে অর্ধেক সিগারেট শেষ করে অ্যাস্ট্রেতে পিষে ফেলল সে। হাত দিয়ে চোখ টলল, যেন ধোঁয়া ঢুকেছে। মেয়েরা যখন সিগারেট নেভায় ভদ্রতার সাথে নেভায়। তুমি পুরো কাঠখোট্টার মতো নেভালে। একদম ধূপ করে পিষে ফেলার বদলে উচিত ছিল ছায়ের অংশ হালকা করে চেপে নেভানো। তাহলে এরকম ভর্তা হয়ে যেত না। আর মেয়েরা কখনো এরকম নাক দিয়ে ধোঁয়া ছাড়ে না। কোনো মেয়ে একা কোনো ছেলের সাথে খেতে বসে এরকম এক ব্রা 3 মাস পরার গল্প করে না। আমি তো কাঠখোট্টাই, মিতিরি বলল নাক চুলকাতে চুলকাতে। আমি কখনো মেয়েলে হতে পারিনি। মজা করে হওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে, সবসময় পারি না। আর কোনো দোষ চোখে পড়ল? মেয়েরা মালবোরো খায় না, আমি বললাম। পার্থক্য কি? সবগুলোই তো একই রকম বাজে খেতে। সে মালবোরো প্যাকেট লোফালোফি করতে লাগলো। আমি আসলে গত মাস থেকে ধূমপান শুরু করেছি। এমন না যে আমি তামাকের জন্য মারা যাচ্ছিলাম বা কিছু। স্রেফ মনে হলো খাই। কেন মনে হলো? আমি জিজ্ঞেস করলাম। সে তার 2 হাত একসাথে টেবিলের উপর রেখে কিছুক্ষণ ভাবল। কি আসে যায়, তুমি ধূমপান করো না? গত জুনে ছেড়ে দিয়েছি। কিভাবে? ঝামেলা লাগতো। মাঝে মধ্যে সিগারেট শেষ হয়ে গেলে মেজাজ খারাপ হতো। আর কোনো কিছু আমাকে নিয়ন্ত্রণ করছে সেটা আমার পছন্দ নয়। তোমার কি পছন্দ কি অপছন্দ সে ব্যাপারে তুমি অনেক স্পষ্ট, সে বলল। হয়তো, আমি বললাম। হয়তো সেজন্যই আমাকে লোকজন পছন্দ করে না। কখনোই করেনি। কারণ তুমি তাদের দেখাচ্ছ, সে বলল। তুমি পরিষ্কার করে তাদের বুঝিয়ে দিচ্ছ যে লোকজন পছন্দ করে কি করে না তাতে তোমার কিছু যায় আসে না। সে গালে হাত রেখে বিড়বিড় করে কি জানি বলল। কিন্তু আমার তোমার সাথে থাকতে ভালো লাগে। তুমি অন্যরকম ভাবে কথা বলো। কোনো কিছু আমাকে নিয়ন্ত্রণ করছে সেটা আমার পছন্দ নয়। থালা বাসন ধুতে আমি ওকে সাহায্য করলাম। পাশাপাশি দাঁড়িয়ে ও ধুলো, আমি মুছে কাউন্টারে সাজিয়ে রাখলাম। তোমার বাসার সবাই বাইরে আজকে? আমি বললাম। আমার মা তার কবরে 2 বছর আগে মারা গেছে। শুনেছি সেটা। আমার বোন তার বাগদত্তার সাথে ডেটে গেছে। সম্ভবত লং ড্রাইভে গেছে। তার বয়ফ্রেন্ড গাড়ির কোম্পানিতে কাজ করে। সে গাড়ি ভালোবাসে। আমি গাড়ি ভালোবাসি না। সে চুপ করে গেল। তারপর আবার ঠোঁটে ধোয়া শুরু করল। আমিও চুপ করে থাকলাম কিছুক্ষণ। আর আমার বাবা কিছুক্ষণ পর আবার বলল, হ্যাঁ, সে গত বছর জুনের শেষ উরুগুয়ে গেছে। তারপর সেখানেই আছে। উরুগুয়ে?
উরুগুয়ে কেন? বিশ্বাস করো আর নাই করো, সে সেখানে পাকাপাকিভাবে থেকে যাওয়ার কথা ভাবছে। তার এক পুরনো সৈনিক বন্ধুর খামার আছে সেখানে। হঠাৎ কথা নেই বার্তা নেই বাবা ঘোষণা দিল সেও যাচ্ছে। উরুগুয়েতে নাকি কি সে যা খুশি করতে পারবে, অনেক সম্ভাবনা আছে সেখানে। যেই কথা সেই কাজ, প্লেনে উঠে গেল। ব্যাস, আমরা অনেক চেষ্টা করছি তাকে আটকানোর। এরকমও বলেছি, সেখানে গিয়ে তুমি কি করবে? তুমি তো তাদের ভাষা জানো না, তাছাড়া তুমি টোকিওর বাইরেও গেছো হাতে গোনা কয়েকবার। কিন্তু সে কিচ্ছু শুনল না। মাকে হারানো তার জন্য বিশাল ধাক্কা ছিল। মাথা একদম গেছে। মাকে অনেক ভালোবাসতো, সত্যি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। হাঁ করে মৃদুলের দিকে তাকিয়ে থাকলাম। মা মারা যাওয়ার পর সে আমাদের দুই বোনকে কি বলেছে জানো? তোমাদের দুজনকে হারানোর বদলে যদি তোমাদের মাকে রক্ষা করা যেত, আমি তাই করতাম। ঘুষি খেয়ে দম হারানোর মতো অবস্থা হয়েছিল আমার শুনে। বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। বুঝতেই পারছো, তুমি চাইলেই কিন্তু কাউকে এরকম করে বলতে পারো না। ঠিক আছে, বুঝলাম সে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে, তার জীবন সাথী। আমি তার দুঃখ বুঝতে পারছি, তার কষ্ট। তার জন্য আমারও খারাপ লাগছে। কিন্তু তার মানে এই না যে তুমি তোমার জন্ম দেয়া মেয়েদের বলবে তার জায়গায় তোমরা মরলে না কেন। কি ভয়াবহ ব্যাপার, তুমি বলো। হুম, ঠিকই বলেছ। এই দুঃখ আমার কখনো যাবে না, মাথা নেড়ে বলল সে। যাই হোক, আমার পরিবারের সবাই একটু আলাদা। আমাদের সবার মধ্যে কিছু না কিছু অস্বাভাবিক ব্যাপার আছে। তাই তো দেখছি, বললাম আমি। তারপরেও এটা দারুণ ব্যাপার যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, তাই না? একজন মানুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসলে তার মেয়েদের এমন কথা বলতে পারে। হয়তো এখন কিন্তু তুমি অন্যভাবে দেখছো ব্যাপারটা। তারপর আমাদের দুজনকে ফেলে উরুগুয়ে পালিয়ে গেল। আমি কোনো কথা না বলে আরেকটা ডিশ মুছতে লাগলাম। সব শেষ হলে মিদুরি সব তুলে ক্যাবিনেটে রেখে দিল। এরপর তোমার বাবার থেকে কোনো খবর পেয়েছো? জিজ্ঞেস করলাম। একটা পোস্টকার্ড, গত মার্চে। কি লিখেছিল জানো? এখানে অনেক গরম, কিংবা ফলটল যেরকম ভেবেছিলাম তত ভালো না, এইসব হাবিজাবি। আমি মানে কি বলবো আর। আর পোস্টকার্ডে একটা গাধার ছবি। মাথা পুরোপুরি গেছে। সে এইটুকু পর্যন্ত বলেনি ওই লোককে সেখানে গিয়ে পেয়েছিল কিনা, তার বন্ধু বা যাই ছিল। সে অবশ্য শেষের দিকে লিখেছিল যে গুছিয়ে বসলে আমাদেরকে নিতে পাঠাবে। তারপর আর কোনো খবর নেই। আমাদের কোনো চিঠির উত্তরও দেয়নি। তোমার বাবা যদি বলেন উরুগুয়ে চলে আসো, কি করবে? আমি ঘুরে আসার জন্য হলেও একবার যাব, মজাই হবে। আমার বোন বলে সে মানা করবে তাতে। সে নোংরা একদম সহ্য করতে পারে না, নোংরা জায়গায় কখনো যায় না। উরুগুয়ে নোংরা নাকি? কে জানে, সেই মনে করে নোংরা। যেমন ধরো রাস্তাঘাটে গাধার গোবরে ভর্তি, মাছি উঠছে কিংবা হয়তো টয়লেট কাজ করছে না, গিরগিটি আর কাকড়া বিছে সবসময় দৌড়াদৌড়ি করছে। সে হয়তো কোনো সিনেমাতে এমন দেখেছে। পোকা একদম সহ্য করতে পারে না। সে চায় শুধু গাড়িতে চড়ে সুন্দর দৃশ্যওয়ালা জায়গা যেতে। তুমি তোমার বাবাকে পছন্দ করো? মিদুরি মাথা নাড়ল। তেমন একটা না। তাহলে তার পেছন পেছন উরুগুয়ে কি করে যাবে? আমি তাকে বিশ্বাস করি। বিশ্বাস করো মানে? হ্যাঁ, আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমি আমার বাবাকে বিশ্বাস করি। কিভাবে করব না বলো? এ লোক তার বাড়ি, তার মেয়েদের, তার সব কাজ ফেলে উরুগুয়ে চলে গেছে তার স্ত্রীকে হারানোর শোকে। বুঝতে পারছো কি বলছি?
আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কিছুটা, পুরোপুরি বুঝতে পারছি না। মিদুরি হেসে ফেলল। আমার পিঠে থাপ্পড় দিয়ে বলল, বাদ দাও, কিছু আসে যায় না।